চলছে। ঘরবাড়ি হারিয়ে নির্ঘুম রাত পার করেছেন অনেকেই। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে বেলায়েত হোসাইন এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতেই যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, জানতে চাই আবহাওয়া পরিস্থিতির কোনো ধরনের উন্নতি হয়েছে কিনা, পাশাপাশি জানাবেন বৃষ্টির কি প্রভাব পড়েছে এই বন্যার উপর। শম্পা, গত রাত থেকে আজকে ভোর পর্যন্ত একেবারে বলা যায় যে মুষলধারে বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টি আসলে লক্ষ্মীপুরের মানুষের কপালে অনিশ্চয়তার, একেবারে দুশ্চিন্তার একটা ছাপ পড়ে আমরা দেখেছি। আর এখন পর্যন্ত আকাশের যে অবস্থা, আকাশে কিন্তু কালো মেঘ ভর করে আছে। আর এই কালো মেঘ দেখেই কিন্তু লক্ষ্মীপুরবাসী তারা ভয় পাচ্ছেন। কারণ হচ্ছে বৃষ্টি যদি আসে তাহলে তাদের জন্য কিন্তু খুবই অসুবিধার একটি বিষয়। কারণ এই লক্ষ্মীপুর থেকে পানি সরার এখনো কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আর উজান থেকে নেমে আসা যে পানির ঢল, সেটি আপাতত কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে বলা যায়। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক পর্যায়ে বলতে এটা বোঝাচ্ছি যে আসলে না পরিস্থিতির উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, একটা পর্যায়ে এসে থেমে আছে। কিন্তু যখনই বৃষ্টি হয় তখনই মানুষের মনে আতঙ্ক ভর করে যে বৃষ্টি হলেই পানিটা বেড়ে যাবে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে লক্ষ্মীপুরবাসী দিন পার করছেন। এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রায়পুর উপজেলার পরিস্থিতি লক্ষ্মীপুর সদর উপজেলার তুলনায় অতটা ভয়াবহ না হলেও সেখানে অনেকগুলো গ্রাম আছে। আমরা দেখেছি সেই গ্রামগুলো মোটামুটি তলিয়ে গেছে। অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে গেছে। অনেকগুলো গ্রামের মানুষের অবস্থা একেবারে মানবেতর অবস্থায় তারা জীবনযাপন করছেন। আর লক্ষ্মীপুরবাসীর একটি বড় অভিযোগ হচ্ছে মেঘনা নদীর দিকে পানি নিষ্কাশনের যেই ব্যবস্থা, সেটি এখনো কেন প্রশাসন করছে না, এখনো কেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিষয়ের পাশাপাশি ত্রাণ তৎপরতা নিয়ে যদি বলতে চাই একটু, ত্রাণ লক্ষ্মীপুরে গতকাল থেকে আমরা দেখেছি ত্রাণ তৎপরতা অনেক বেশি বেড়েছে। কিন্তু এখনো বানভাসী মানুষের একটা বড় অভিযোগ হচ্ছে যে প্রত্যন্ত দুর্গম এলাকায় যেসব বানভাসী মানুষ পানিবন্দী হয়ে আছে তাদের কাছে কোনো ধরনের ত্রাণ আসছে না। ত্রাণগুলো প্রধান প্রধান সড়কে দিয়েই তারা চলে যাচ্ছেন। এই অব্যবস্থাপনার কিন্তু একটা বড় অভিযোগ লক্ষ্মীপুরের দিকে রয়েছে। তবে আমরা ব্যতিক্রম দৃশ্য দেখেছি, কোথাও কোথাও মানুষ প্রবেশ করেছে দুর্গম এলাকায়। যেটি বিষয় যে আসলে তারা যেটি বলছিলেন যে সারা দেশ থেকে মানুষ বন্যার্তদের জন্য যে পরিমাণ সাহায্য সহযোগিতা পাঠিয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসন্না ফাউন্ডেশন সহ অনেকগুলো ছোট বড় সংগঠন ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে যে তহবিল তারা গঠন করেছে বন্যার্তদের জন্য, মানুষ সেটা মন খুলে তাদের জন্য দিয়েছে, যাতে প্রকৃত মানুষ যে আসলে এই মুহূর্তে সমস্যাগ্রস্ত তার হাতে যেন এই ত্রাণগুলো চলে যায়। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি অনেকটা ব্যবস্থাপনার ভাটা আছে। সেই জায়গায় মানুষ বলছে যে মানুষের এই আমানত যেই তহবিল স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়েছে, তারা যাতে এটার যথাযথ ব্যবহার করে। তো এই ছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এবারে যেতে চাই সহকর্মী নাসিম শুভর কাছে। শুভ, আমরা জেনেছি যে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, সেক্ষেত্রে যারা বন্যার্ত আছেন তারা কোনো ধরনের সাহায্য সহায়তা পাচ্ছেন কিনা? শম্পা, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামে। তো আমি এখানে এসে দেখেছি এই এলাকাতেও সারা নোয়াখালীর 8টি উপজেলার মতো বেশ কিছু অঞ্চলে কিন্তু এখনো, অধিকাংশ অঞ্চলে বলা যায় এখনো পানির নিচে আছে। এবং এই এলাকার যে সকল অঞ্চল পানির নিচে, কিছু এলাকায় হাঁটু পানি থেকে শুরু করে কোমর পানি পর্যন্ত, কিছু এলাকায় কিন্তু ত্রাণ সহযোগিতা এখনো পৌঁছায়নি বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। একই চিত্র কিন্তু পুরো নোয়াখালী জেলা প্রশাসক জানিয়েছেন নোয়াখালীতে যে পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার প্রায় 20 লাখের মতো মানুষ যারা কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন, যার মধ্যে কিন্তু 2 লাখের মতো মানুষ যারা 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন। তো সম্পা, আসলে ত্রাণ সহায়তা ইতোমধ্যেই ঢাকা থেকে কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু ত্রাণ সহযোগিতা এসেছে এবং তারা বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় গিয়েছেন। সেক্ষেত্রে অনেকে আবার বলছেন প্রশাসন তাদের সাথে যে সমন্বয় করার কথা সেটি সঠিকভাবে করছে না বলে জানিয়েছেন। আবার নোয়াখালীর বাজারগুলোতেও কিন্তু চলমান বন্যাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছু অসাধু ব্যবসায়ী যারা 2 গুণ কিংবা 3 গুণেরও দামে বিক্রি করছেন। তো স্থানীয়রা জানিয়েছেন যারা ভুক্তভোগী
যে আসলে বাজারগুলোতে ভোক্তা যে ধরনের অভিযান পরিচালনা করে আসছে, তাও অনেকটা লোক দেখানোই তারা বড় বড় পাইকারি আড়তগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করছেন না, তারা অভিযান পরিচালনা করছেন কেবলমাত্র খুচরো পর্যায়ে, যার কারণে কিন্তু বড় বড় অসাধু ব্যবসায়ীরা তারা পাইকারে ইচ্ছে মতোই তাদের মজুত করে রাখছেন খাদ্যদ্রব্য, এবং মানুষের মাঝে একে বন্যার ভোগান্তি, তার উপর আবার খাদ্যপণ্যের সংকট দেখিয়ে ভোগান্তির তৈরি করছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, নোয়াখালীতে চলমান বন্যায় কিন্তু পানিবাহিত রোগের সংখ্যাও খুব পরিমাণ বেড়েছে। আমি নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল রয়েছে সেখানে কথা বলেছি, সেখানে কিন্তু এখনো প্রায় 150-এরও বেশি মানুষ যারা কিন্তু পানিবাহিত রোগে, ডায়রিয়া, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা হসপিটালে ভর্তি আছেন। এছাড়া প্রতিদিনই প্রায় 20 থেকে 25 জন সাপে কাটা রোগী নোয়াখালীর যে হসপিটাল রয়েছে সরকারি, সেখানে ভর্তি হচ্ছেন। তো আমি কথা বলেছি জেলা সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যার কারণে পানিবাহিত রোগ এবং সাপে কাটা রোগ বাড়ায়। এই সকল রোগের যে সকল স্যালাইন এবং ঔষধ, অ্যান্টিভেনম রয়েছে সেগুলোরও কিন্তু নোয়াখালীতে ইতোমধ্যেই সংকট দেখা দিয়েছে। তো আসলে এই ছিল নোয়াখালীর বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সেখানে প্রায় পানিবন্দী রয়েছে 20 লাখ মানুষ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।